সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে একটি বিষয় বারবার আলোচনায় উঠে আসছে, আর তা হল ভারতের কথিত পুশ-ইন অভিযান। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি একাধিকবার অভিযোগ করেছে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের আধারে কিংবা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কিছু মানুষকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মুসলিম এবং অনেক ক্ষেত্রে তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড বা ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে ভারত বলছে তারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাই তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তারা যদি সত্যিই অবৈধভাবে ভারতে প্রবেশ করে থাকে, তবে তাদেরকে ভারত আনুষ্ঠানিক উপায়ে ফেরত না দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে কেন? তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। ভারতের এই ধরনের পদক্ষেপ কি শুধুই অবৈধ অভিবাসন ইস্যু, নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক কারণ রয়েছে, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করতে ভ্যানগার্ড পাবলিকেশনস থেকে প্রকাশিত বাংলাদেশের বুকে ভারতীয় আগ্রাসন বইটির সহায়তা নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের ঐতিহাসিক শত্রুভাবাপন্ন মনোভাবের তথ্যপ্রমাণ ভিত্তিক অনুসন্ধানের আলোকে বইটি রচনা করা হয়েছে। ভারত যে বাংলাদেশের চিরশত্রু, এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে চাইলে ভারতীয় আগ্রাসন বইটি আপনার অবশ্যই পড়া উচিত। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে বইটি অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। বাংলাদেশে ভারতের পুশ-ইন এবং ভারতে মুসলিমদের নাগরিকত্ব হরণের বিষয়টি বুঝতে হলে এনআরসি এবং সিএএ ভালোভাবে জানতে হবে। অনেক ভারতীয় রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে প্রবেশ করেছে এবং তারা স্থানীয় জনগণের ভারসাম্য বদলে দিয়েছে। সেই সাথে ভারতীয় যুবকদের চাকরির বাজার দখল করে নিচ্ছে। বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর এই ইস্যুকে আরও জোরালোভাবে প্রচার করা শুরু হয়। দলটির নির্বাচনী প্রচারণায় অবৈধ অনুপ্রবেশকারী শব্দটি প্রায় নিয়মিত ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী, দে শুড গো, নইলে ডিটেনশন ক্যাম্পে থাকবে। 2013 সালে ভারতের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি হালনাগাদের কাজ শুরু হয় এবং 2019 সালে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। প্রায় 3.3 কোটি আবেদনকারীর মধ্যে প্রায় 19 লাখ মানুষের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অধিকাংশ মুসলিমকে এই নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া হলেও বহু সংখ্যক হিন্দু জনগোষ্ঠীও তালিকার বাইরে চলে যায়। তবে 2026 সাল পর্যন্ত ভারতের অন্য কোনো রাজ্যে আসামের মতো পূর্ণাঙ্গ এনআরসি বাস্তবায়ন করা হয়নি। যদিও বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অন্যান্য সীমান্তবর্তী রাজ্যে এনআরসি চালুর রাজনৈতিক দাবি উঠেছে। কোথাও আংশিক বাস্তবায়ন হয়েছে, কোথাও এখনও কার্যকর হয়নি। বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সমগ্র ভারতে যখন এনআরসি বাস্তবায়ন করা হবে, তখন বহু হিন্দু ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ পড়ে যাবে। তাই হিন্দুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য 2019 সালে ভারতের পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ আইন পাশ হয়। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সহজ শর্তে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে ভারতের প্রতিবেশী দেশের মুসলিমদের জন্য এই আইন প্রযোজ্য নয়। ভারত সরকারের যুক্তি হল, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান এই তিনটি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ায় সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হতে পারেন। তাই এসব দেশের অমুসলিমদের ভারত মানবিক কারণে নাগরিকত্ব দিবে। সমালোচকেরা বলেন, যদি ভবিষ্যতে সারা ভারতে এনআরসি চালু করা হয় এবং কোনো হিন্দু নাগরিক তালিকা থেকে বাদ পড়ে যায়, তখন তাদেরকে সিএএ আইনের অধীনে আবারও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু কোনো সত্যিকারের ভারতীয় মুসলিম নাগরিক যদি ভুলক্রমেও নাগরিক তালিকা থেকে বাদ পড়ে যান, তখন তাকে জোরপূর্বক প্রতিবেশী দেশে ঠেলে দেওয়ার আইনি ব্যবস্থা করা হয়েছে। তাই নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া অধিকাংশ ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশের ভেতর ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সে কারণেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় ভারতীয় পুশ-ইনের ঘটনা অধিক হারে বেড়ে গেছে। ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী বিষয়টি নতুন নয়। গত প্রায় 4 দশক ধরে বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। আসামে এনআরসি প্রকল্পের ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের নাগরিকত্ব হারিয়েছে। অনেকের পরিবার কয়েক প্রজন্ম ধরেই ভারতে বসবাস করছে। হয়তো তাদের বাবা অথবা দাদা অতীতে বাংলাদেশের ভূখণ্ডের অধিবাসী ছিলেন, কিন্তু তারাও ব্রিটিশ কিংবা পাকিস্তান আমলে ভারতে গিয়ে বসবাস শুরু করেছিলেন।
অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ সম্পর্কও নেই। এমন ব্যক্তিদেরও 40-50 বছর আগের জন্মসনদ দেখাতে বলা হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ার কারণে তাদেরকে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। আর সুযোগ পেলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে বাংলাদেশের ভেতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। He is Indian citizenship. Maybe his mother may be Bangladeshi, but they both four are Indian citizenship. এই ঘটনাগুলোই ভারতে বলা হয় পুশব্যাক, আর বাংলাদেশের জন্য পুশ ইন। বিগত কয়েক মাসে শুধু সীমান্তবর্তী রাজ্যগুলোতেই নয়, ভারতের রাজস্থান এবং গুজরাটেও অভিযান চালিয়ে সন্দেহভাজন বহু বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ সত্যি সত্যিই কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে গিয়েছিল, কিন্তু সেখানে তারা ক্ষতিকর পাথর ভাঙার মতো এমন সব কাজ করত যেসব কাজ সাধারণত ভারতীয়রা করতে চায় না। তাই এতদিন তারা ইচ্ছাকৃতভাবেই এই সমস্ত অবৈধ বাংলাদেশিকে পৃষ্ঠপোষকতা করে এসেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে হিন্দুত্ববাদী রাজনৈতিক অস্থিরতার কারণে অবৈধ বাংলাদেশি অজুহাতে বহু ভারতীয় মুসলিমকেও হয়রানি করা হচ্ছে, যাদের অনেকের পরিবারই গুজরাট এবং রাজস্থানের ভারতীয় নাগরিক। এমন সব ব্যক্তিদেরকে ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে সীমান্তবর্তী এলাকায় নিয়ে আসে, এরপর বিএসএফের মাধ্যমে বিভিন্ন নাটক সাজিয়ে তাদেরকে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তারা লাইটটা অফ করে জাস্ট তার কাটার বেড়ার যে গেটটা আছে এই গেটটা খুলে তাদেরকে জাস্ট কোনো রকমের তার কাটার বাইরে বের করে দেয়। ভারতীয় আইন অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে তবে তাদেরকে প্রথমে আদালতে হাজির করতে হবে। এরপর নিয়ম অনুযায়ী তাদের সাজা ভোগের পর বৈধ উপায়ে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। কিন্তু ভারত এক্ষেত্রে কোনো আইনি পন্থায় হাঁটছে না। তারা কিছু সত্যিকারের বাংলাদেশির সাথে বহু সংখ্যক ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। কতজনকে এভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই, কারণ বিএসএফ আনুষ্ঠানিকভাবে পুশব্যাক শব্দটির অস্তিত্বই স্বীকার করতে চায় না। তবে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে 2025 সালের মে থেকে জুলাইয়ের মধ্যে প্রায় 1880 জনকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে। 2026 সালের মে মাসের পর থেকে এই ধরনের ঘটনা আরও অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুটি ব্যাপক আলোচিত হচ্ছে, কারণ বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একজন কট্টর বাংলাদেশ বিরোধী। তিনি তার নির্বাচনী প্রচারণার সময় থেকেই তথাকথিত বাংলাদেশিদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। বিজেপির মতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছিল তৃণমূল কংগ্রেস, কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নাকি তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এ বিষয়ে কড়া বক্তব্য দিয়েছেন। भाजपा की सरकार बनने के बाद हम पूरे बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर निकालने का काम करेंगे। শুভেন্দু অধিকারী সরকার গঠন করার পর ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট নামে 3D অভিযান শুরু করেছে, যার অর্থ হল বাংলাদেশিদের শনাক্ত করা হবে, নাগরিক তালিকা থেকে তাদের মুছে ফেলা হবে এবং ভারত থেকে তাদের বহিষ্কার করা হবে। যাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে তাদের বিরুদ্ধেই এই 3D অভিযান পরিচালিত হচ্ছে। শুভেন্দু অধিকারী এরই মধ্যে গণমাধ্যমে দাবি করেছেন অন্তত 4880 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। বিজেপি সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হোল্ডিং সেন্টার নামে বিশেষ ধরনের ডিটেনশন সেন্টার গড়ে তোলা হচ্ছে, যেখানে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের আটকে রাখা হবে। এ ধরনের পদক্ষেপ থেকেই বোঝা যায় সামনের দিনগুলোতে পুশিনের ঘটনা আরও বহুগুণ বেড়ে যেতে পারে। ইতোমধ্যে লালমনিরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বিএসএফ বহু দফায় পুশিনের চেষ্টা করেছে। বিজিবি এবং সীমান্তবর্তী স্থানীয় বাংলাদেশিরা এসব অপচেষ্টা রোধে সক্রিয় থাকায় ভারত খুব বেশি সফল হতে পারছে না। বিএসএফ পুশিনের সময় হাতে নাতে ধরা পড়লে এসব অবৈধ কর্মকাণ্ড সরাসরি অস্বীকার করে। তবে কোথাও কোথাও তারা অনানুষ্ঠানিকভাবে বিজিবিকে জানিয়েছে যে রাষ্ট্রীয় চাপের কারণেই বিএসএফ এ ধরনের বেআইনি কাজ করতে বাধ্য হচ্ছে।
বিশ্লেষকেরা মনে করছেন, ভারতের মুসলিম বিদ্বেষী কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির অংশ হিসেবেই সীমান্তে পুশিনের ঘটনা বেড়ে গেছে। এছাড়া সামনে ভারতের সাথে বাংলাদেশের বেশ কিছু চুক্তি এবং দ্বিপাক্ষিক আলোচনা হবার কথা রয়েছে। সীমান্তে পুশিনের বিষয়টি ভারত বাংলাদেশের সাথে দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। এর আগে গত বছর ভারত সরকার কিছু ব্যক্তির তালিকা দিয়ে বাংলাদেশকে তাদের পরিচয় শনাক্ত করতে বলেছিল। বাংলাদেশ হাইকমিশন বিষয়গুলো নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ চলমান থাকা অবস্থায় ভারত অবৈধ পুশিন শুরু করে দেয়। সীমান্তে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আলোচনার জন্য দিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সম্মেলন শুরু হয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ, সীমান্ত আইন লঙ্ঘন, আন্তর্জাতিক সীমান্তের ১০০ গজের মধ্যে কাঁটাতারের বেড়ার মতো বিভিন্ন অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধসহ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। সঙ্গত কারণেই এবারের সম্মেলনে পুশিনের বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে। কিন্তু এসব সম্মেলন, দ্বিপাক্ষিক বৈঠক কিংবা রাষ্ট্রীয় পর্যায়ের কোনো আলোচনাই ফলপ্রসূ হয় না। অতীতেও ভারতের সাথে যতগুলো আনুষ্ঠানিক চুক্তি কিংবা সমঝোতা হয়েছে, ভারত তার সবগুলোর শর্তই কোনো না কোনোভাবে লঙ্ঘন করেছে। কাগজে কলমে ভারত বাংলাদেশ বন্ধুরাষ্ট্র হলেও দুই দেশের সীমান্তে এত উত্তেজনা বহু শত্রু রাষ্ট্রের মধ্যেও দেখা যায় না। একাধিক মানবাধিকার সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, বিগত ২ দশকে অন্তত ১,২৩৬ জন বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছে। ভারত পাকিস্তানের মতো চিরশত্রু দুই দেশের বর্ডারেও এত মানুষ মারা যায় না। শুধু সীমান্ত আগ্রাসনই নয়, বাংলাদেশের বাজারে ভারতের অর্থনৈতিক আধিপত্য, বিভিন্ন রপ্তানি পণ্যকে বাণিজ্যিক অস্ত্র হিসেবে ব্যবহার, শুষ্ক মৌসুমে আন্তঃসীমান্ত নদীর পানি আটকে রাখা এবং বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা, বাংলাদেশের রাজনীতি ও প্রশাসন ব্যবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ সহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ভারত বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে না। ভারত যে বাংলাদেশের কতটা ঘোরতর শত্রু এবং ভারতীয় আগ্রাসনের নীলনকশা কতটা গভীরভাবে কাজ করে তা ভালোভাবে বুঝতে চাইলে ভ্যানগার্ড পাবলিকেশনস থেকে প্রকাশিত বাংলাদেশের বুকে ভারতীয় আগ্রাসন বইটি আপনার অবশ্যই পড়া উচিত। বাংলাদেশের প্রতি ভারতের ঐতিহাসিক শত্রুভাবাপন্ন মনোভাবের তথ্য প্রমাণ ভিত্তিক অনুসন্ধানের আলোকে বইটি রচনা করা হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের গোপন ইতিহাস এবং ভারতীয় শত্রুতার গভীরতা উপলব্ধি করতে চাইলে ভারতীয় আগ্রাসন বইটি কিনে পড়তে পারেন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে বইটি অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে।